আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 16.2 এর চতুর্ভুজ সংক্রান্ত সকল সূত্রগুলো। তো আপনারা অবশ্য টপিক দেখে হয়তো বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন কোন চতুর্ভুজ বা কোন কোন শেপগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে 16.1 এর যে চতুর্ভুজের সূত্রগুলো আছে সেগুলোর ভিতরে হলো গিয়ে আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম। এই পাঁচটা টপিকে যতগুলো চতুর্ভুজ সংক্রান্ত যত ধরনের প্রবলেম হতে পারে, যত ধরনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমি আজকে একটু বুঝিয়ে বলার বা বুঝিয়ে কিভাবে মুখস্থ করা যায় বা কিভাবে বোঝা যায় সেগুলো একটু আমি আজকে বোঝানোর ট্রাই করব। তো ফার্স্টে থেকে শুরু করা যাক। ফার্স্টে কি আছে? আয়তক্ষেত্র। তো আমরা যে কোনো কিছু করার আগে আগে একটু সেটার শেপটা একটু জেনে নিব। যেমন আয়তক্ষেত্র বলতে বোঝানো হয় যে চতুর্ভুজে, যেমন আমরা ছোটবেলা থেকে যে একটা বড় একটা সূত্র জানতাম আয়তক্ষেত্রের, যে একটা সংজ্ঞা জানতাম, সেই সংজ্ঞাটা কি ছিল? যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ, যেমন এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, চারটা কোণই কি কোণ? সমকোণ, মানে 90 ডিগ্রি, এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে হলো এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, মানে হলো এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সেম, এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সেম, এবং সেদুরে কি সমান্তরাল, মানে কি এটাও যেভাবে চলতেছে এটাও কি সেম ভাবে চলতেছে, তখন সমান্তরাল হলে তখন সেই বাহুগুলোকে, সেই চতুর্ভুজটাকে বলা হবে কি? আয়তক্ষেত্র। তো আমি বলতে পারি এটা কি একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যখন ফার্স্টে এটা করব তখন ধরে নিলাম এখানে আমি একটু লিখে দিই যেটা হলো একটা আয়ত। ঠিক আছে? তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সিস্টেমটা কি? ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b। তাহলে একদম সহজ যে ক্ষেত্রফল অনুযায়ী, বা যদি আমি ত্রিভুজ থেকে কল্পনা করি বা চতুর্ভুজ দিয়ে কল্পনা করা যায় যে আয়তক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল মানে হলো গিয়ে যদি বলি ক্ষেত্রফল সমান সমান কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে কি a ইনটু b। তাহলে খুব সহজে কি হয়ে গেল? ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারলাম। এরপরে যদি আমি বলি যে এই চতুর্ভুজের পরিসীমা কত, এই চতুর্ভুজের পরিসীমা কত, তাহলে আমি এটা কত বলবো? পরিসীমা। তো পরিসীমা বলতে আমি বুঝি চার বাহুর যোগফলকে কি বলা হয়? পরিসীমা। তাহলে আমি যদি বলি এই বাহুটা যদি a হয় তাহলে এই বিপরীত বাহুটাও কত হবে? a। এই বাহুটা যদি b হয় তাহলে এই বাহুটাও কি হবে? b। অর্থাৎ b প্লাস b, a প্লাস a। তাহলে কয়টা a আছে? দুইটা a আছে। b আছে কয়টা? দুইটা। তাহলে আমি কি বলতে পারি পরিসীমাটা কত হবে? চারটা বাহুর যোগফল। তো চারটা বাহুর যোগফল মানে কি কি হবে? a প্লাস b প্লাস b, অর্থাৎ দুইটা b দুইটা a, অর্থাৎ একটু একটা কমন নিয়ে আমি কি বলতে পারি যে a প্লাস b, অর্থাৎ দুইটা a আছে দুইটা b আছে, এগুলো সবগুলো সমষ্টি করলে আমি কি পাবো? পরিসীমা। তো এরপরে চলে আসি আরেকটা টপিক এখান থেকে লাগে, সেটা হলো কি কর্ণ। কর্ণ বলতে আমি বুঝি এটা যদি মাঝ বরাবর আমি একটা টান দিয়ে দিই, যেমন এই আয়তটা এখন মুছে ফেলি, এইখান থেকে যদি এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটা যে একটা টান, এটা কি একটা কর্ণ। আবার এই জায়গাটা থেকে এই জায়গাটা আরেকটা যদি টান দিই তাহলে সেটা কি হবে? আরেকটা কর্ণ। যেমন ধরি একটা কর্ণ, আরেকটা কর্ণ যদি আমি আরেকটা কালার দিয়ে ইন্ডিভিজুয়াল করি তাহলে হবে এরকম, এই হলো আরেকটা কর্ণ। তাহলে কি আমি বুঝতে পারতেছি যে দুইটা কর্ণ কি রকম? তো এখন আমাদের কথা হলো যদি আমাদের বলা হয় যে কোনো একটা কর্ণ নির্ণয় করো, তা আরেকটা টপিক আমরা মনে রাখি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেন সবগুলো দূরত্বটা আমাদের চোখের আন্দাজে কি মনে হচ্ছে? এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্বটা সেম, অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণগুলোর দূরত্ব সেম হয়, অন্যগুলোর ক্ষেত্রে কর্ণের দূরত্ব সেম হয় না। এটা কেন হয় না সেটা আমি একটু পরে বোঝাবো। তো আগে থেকে আমরা মনে রাখি যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেম হয়, বাকিগুলোর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সেম হয় না। তো এখন আসি এখান থেকে যদি আমাদের কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তো দেখেন যদি আমি এখান থেকে একটু বিন্দু দিয়ে দিই তাহলে একটু সহজ হবে বুঝতে। এই বিন্দুটার নাম a, এই বিন্দুটার নাম b, এই বিন্দুটার নাম c। তাহলে কি আমি বলতে পারি যে a b c একটা ত্রিভুজ হতে পারে? a b c, আর এটার নাম আমি দিয়ে দিতে পারি d। কিন্তু আমি বলে দিলাম যে a b c একটা ত্রিভুজ, a b c এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এটা কি একটা সমকোণ না? এই কোণটা অবশ্যই একটা সমকোণ। এই সমকোণের এই বিপরীত বাহুটাকে আমি আগেই আরেকটা ভিডিওতে বলছিলাম সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু এটা, সেটা কি হবে? অতিভুজ হবে। আর এটা কি হবে? লম্ব। আর এটা কি হবে? ভূমি। তো এই ত্রিভুজটা যদি আমি একটু ছোট করে দেখাই, ত্রিভুজটা কি এরকম হয় না? ব্যাপারটা একটা এরকম হয়ে যায় যে এটা হলো a, এটা হলো b, এটা হলো c। এই যে এটাকে আমি এই পাশে নিয়ে এসে দেখালাম। তো এটা যদি হয় এরকম একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলতে পারবো? যে এটা হলো সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই অতিভুজের উপরে স্কয়ার ইকুয়াল টু কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে? তো আমাদের এই এসি বলতে আমরা কি জানি? কর্ণ।
তাহলে আমি এখানে একটা টপিক হিসেবে আমি এখানে লিখতে পারি যে কর্ণ স্কয়ার, কারণ আমরা কি বলছিলাম অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে কি কর্ণ স্কয়ার ইকুয়াল টু এই পাশে লম্ব হিসেবে কি আছে বি, অর্থাৎ কি হবে বি স্কয়ার প্লাস নিচে কি আছে ভূমি বলতে কি এ আছে, অর্থাৎ কি হবে এ স্কয়ার, অর্থাৎ কি হচ্ছে কর্ণ স্কয়ার ইকুয়াল টু কি বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো পরের লাইনে আমি লিখতে পারবো কর্ণ স্কয়ার না লিখে স্কয়ারটা যদি আমি ভ্যানিশ করতে চাই তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট, তাহলে কি আসবে মানটা যে কর্ণ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো ব্যাপারটা কি জাস্ট এতটুকু দিয়েই শেষ হয়ে যায় যে কর্ণ স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে বি স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ কর্ণ ইকুয়াল টু কি হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আমাদের কয়টা জিনিস লাগতেছে, তিনটা জিনিস। কি কি? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ a ইনটু b, পরিসীমা কত 2 ইনটু a প্লাস b, আর কর্ণ ইকুয়াল টু কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা কি ছিল একটা চতুর্ভুজের ভিতরে আয়তর সবগুলো টপিক, যে এই তিনটা জিনিসই আসে। এখন আমি এই আয়তক্ষেত্রের সাথে জাস্ট একটু বর্গক্ষেত্রকে একটু কম্পেয়ার করব, তাহলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন। তো এখনই শুরু করি কিভাবে বর্গক্ষেত্রটা করব। যদি নেন শুরু করি কিভাবে হবে একটু দেখে দিই এখানে। ঠিক আছে, তো এইখানটা যদি আমি আগে থেকে যেহেতু আয়তটা করে ফেলছি, তো এই পাশটা আমি ইউজ করব বর্গটা করার জন্য। ঠিক আছে, তো ফার্স্টে থেকে আমি এখানে একটা ডিভাইডার দিয়ে দিই, দুটো ভাগ। এই পাশটা আমি কি করব বর্গ। তো আমি যদি একটা বর্গক্ষেত্র ফার্স্ট একটা আকার ট্রাই করি, তো একটা বর্গক্ষেত্র এখানেই এই হলো একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র চার বাহু কি হবে সমান হবে। চার বাহু যদি সমান হয় তাহলে আমি বাহুগুলোকে আমি ধরে নেই। কিভাবে ধরে নিব? ধরে নেই এই বাহুটাও হলো এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। আমাদের ছোটবেলায় বর্গক্ষেত্র বলতে আমরা ছোটবেলায় কি জানতাম, যে একটি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং সমান্তর, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। যে চতুর্ভুজের চারটি বাহু সমান, এটা 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 চারটা বাহু সমান এবং কোণগুলো কি সমকোণ, তখন তাই কি বলা হবে বর্গক্ষেত্র। অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। তাহলে এটা যদি আমি ক্ষেত্রফলটা বের করতে চাই, আমাদের বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র যদি আমি কম্পেয়ার কথাটা যে আমি বললাম, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কি ছিল a, প্রস্থটা কি ছিল b, তখন a ইনটু b করার কারণে আমি কি পেয়ে গেছিলাম ক্ষেত্রফল। এখন যদি আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা জানতে চাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্যটা কি হবে a, প্রস্থটা কি হবে a, তাহলে আমি কি বলবো ক্ষেত্রফল কি বলবো a ইনটু a। তাহলে ব্যাপারটা কি হবে দেখেন, তাহলে ক্ষেত্রফল বা শুধু ক্ষেত্র লিখে দেই একটু শর্টকাটে। তো ক্ষেত্র ইকুয়াল টু কি হবে দৈর্ঘ্য বলতে a, প্রস্থ বলতেও কি a, অর্থাৎ a ইনটু a কত হবে a স্কয়ার। খুব সহজে বুঝতে পারতেছি। এরপরে চলে যাই পরের টার্মটুকুতে। পরের টার্মটা কি পরিসীমা। পরিসীমা মানে কি চার বাহুর যোগফল। এখানে চার বাহু কি একটা a একটা b, একটা a একটা b, তাহলে চারটাই যোগ করে 2 ইনটু a প্লাস b পেয়েছিলাম। কিন্তু এখন আমাদের যে বর্গক্ষেত্রটা তার চারটা বাহুই কি আছে a a a a, চারটা বাহুই যদি a হয় তাহলে এটার পরিসীমাটা কত হবে বলেন তো? অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পরিসীমাটা হবে চারটা a এর যোগফল a প্লাস a প্লাস a প্লাস a। চারটা a মানে কত 4a। তাহলে এটা খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে বর্গক্ষেত্রে তাহলে পরিসীমাটা কত হয়ে যাবে 4a। এরপরে আমাদের সেম ভাবে আরেকটা কি ছিল কর্ণ। তাহলে এটারও যদি আমি একটা বর্গক্ষেত্রের কর্ণ কল্পনা করি, সেই কর্ণটা কি হবে এটার বাঁকা ভাবে হবে। তো এখান থেকে যদি আমি বাঁকা একটা রেখা দেই, এই বরাবর একটা বাঁকা রেখা, আবার একটা লাল কলম দিয়ে দেই যাতে দুইটা আলাদা করে বোঝানো যায়, এটা একটা এটা একটা। ঠিক আছে, তো দুইটা কর্ণের ভিতরে সেম ভাবে এটাকে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে মধ্যবর্তী কোণটা কি সমকোণ। তো সমকোণী বিবাহ কি অতিভুজ বলা যাবে। তো সেম ভাবে কর্ণ স্কয়ার ইকুয়াল টু কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু এই জায়গাটায় লম্ব বলতেও কি a, ভূমি বলতেও কি a, তখন এই জায়গাটার এটার মতো করে যদি আসে তাহলে কি আসবে বলেন তো, যে কর্ণ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার। তখন ব্যাপারটা কি হচ্ছে রুট ওভার a স্কয়ার, a স্কয়ার কয়টা a স্কয়ার দুইটা a স্কয়ার, অর্থাৎ রুট ওভার 2a স্কয়ার। অর্থাৎ 2 কে রুট করলে কি হবে শুধু রুট 2, আর a স্কয়ার কে রুট করলে কি হবে শুধু a, অর্থাৎ কি হবে রুট 2 ইনটু a। এভাবে করে লেখা যায়। তাহলে এখন কি আমি বুঝতে পারতেছি যে ক্ষেত্রফলটা কি হবে a ইনটু a স্কয়ার, পরিসীমাটা চারটা a যোগ করলে 4a, কর্ণটা রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার মানে কি 2a স্কয়ার, 2a স্কয়ার কে রুট করলে কি আসতেছে রুট 2a। তাহলে কথাটা কি বোঝা গেছে যে কিভাবে করে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রটা খুব সহজে কম্পেয়ার করে আমরা খুব সহজে বুঝতে পেরে গেলাম। তো এটাই ছিল
আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের টপিকটুকু। এরপরে চলে আসি রম্বস এবং সামান্তরিক। তো এতটুকু হওয়ার পরে তো এটা আমি মুছে দিই। এরপরে রম্বস। তো রম্বসের ক্ষেত্রে রম্বসটা খুব সহজ এবং খুব ছোট একটা সূত্র, জাস্ট একবারে মুখস্থ করলেই হয়ে যাবে। রম্বস একটু বাঁকা, ঠিক আছে, একটু বাঁকা, কিন্তু এটা চারটা বাহু কি হয় সমান। যেমন এটার সূত্রটা হলো, এটা সংজ্ঞাটা হলো গিয়ে যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। যেমন এটা দেখেন, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, চারটা বাহু এখানে কি হয় সমান হয়। তাহলে কি আমি বলতে পারি যে যে সব বাহুগুলোকে যদি আমি এ ধরে নিই, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এবং আমি যদি বলি যে চারটা বাহু সমান এবং কোণগুলোকে একটাও সমকোণ, এটাও বাঁকা, এটাও বাঁকা, এটাও বাঁকা, এটাও বাঁকা, চারটা কোণই বাঁকা, তখন এটা কি হবে যে কোণগুলো যদি সমকোণ হয় তখন আমি এটাকে, সমকোণ না হয় তাহলে সেটাকে আমি কি বলবো, রম্বস বলবো। আর রম্বসের ক্ষেত্রে আমাদের বাহুগুলো দিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করা যায় না। কেন নির্ণয় করা যায় না? কারণ হলো এইটাকে আমি যদি সোজা করি তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিরকম? এটাকে যদি এভাবে আসে, আমি যদি এভাবে টেনে লম্বা করি তখন এটা ক্ষেত্রফল আসবে a ইনটু a করে। কিন্তু এখন কিভাবে আছে, একটু বাঁকা ভাবে আছে। তো এখন যদি আমাদের এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে হয় তাহলে কর্ণগুলোকে লাগবে। কি লাগবে? কর্ণগুলোকে। তো কর্ণটা আমি যদি দেখাই যে এখান থেকে দুইটা কর্ণ হতে পারে। কিরকম? এই যে এখান থেকে একটা কর্ণ, এটা হলো বড় কর্ণ, আর নীলটা হলো ছোট কর্ণ। কেন? এই যে দেখেন, আমি যদি বলি চোখের দেখাই বোঝা যাচ্ছে, তারপরও এই কর্ণটাকে অবশ্যই বড়, এই কর্ণটাকে অবশ্যই ছোট এটা থেকে। তাহলে আমি বলতে পারি যে এই কর্ণটাকে কি বলা হয়, বড় কর্ণ, এই কর্ণটাকে কি কর্ণ, ছোট কর্ণ। তো আমি দুইটা কর্ণকে ধরে নেই, কর্ণ আর কি ডি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই ছোট কর্ণটাকে আমি ধরে নিলাম D1 আর বড় কর্ণটাকে ধরে নিলাম D2। এটা কোনো সমস্যা নেই, যে কোনো একটা কর্ণ ধরে নেওয়া যায়। তাহলে এখান থেকে শুধুমাত্র রম্বসের ক্ষেত্রে জাস্ট একটা সূত্র আছে, সেটা হলো গিয়ে হাফ ইনটু D1 ইনটু D2। জাস্ট এই ক্ষেত্রফলের এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখন এটা কিভাবে আসতেছে এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেই, যে হাফ ইনটু D1 ইনটু D2। এর আগে আরেকটা কথা বলে দেই, এই জায়গাটায় যেহেতু চারটা বাহু সমান, এবং আরেকটা কথা মনে রাখবেন, কর্ণগুলো যখন দুজন দুজনকে ছেদ করে, এই একটা D1 একটা কর্ণ, D2 একটা কর্ণ, তারা দুজন যখন একটা বিন্দুতে ছেদ করেছে তখন সেটা একদম মিডল পয়েন্টে ছেদ করে। যেমন এই যে বাহুটা যেটা ছিল, যেমন ধরে নিলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এই যে এসি বিন্দুটা, এসি বাহুটাকে এই যে বিন্দু ও বিন্দুতে যেটা ছেদ করলো সেটা একদম মিডল পয়েন্টে ছেদ করছে। সেম ভাবে আবার বিডি যে বাহুটা সেটাকেও আবার ও বিন্দুতে মিডল পয়েন্টে ছেদ করেছে। তো যদি আমাকে মিডল পয়েন্টে ছেদ করে তখন আমি বলতে পারবো যে এই এসিটা আর এই বিডিটা যে এখানে যে কোণ উৎপন্ন করবে, যেমন সি ও ডি, আবার এ ও ডি, আবার এ ও বি, আবার বি ও সি, প্রতিটা যে কোণ থাকবে সবগুলো কোণ হবে 90 ডিগ্রি। সবগুলো কোণ কি হবে? 90 ডিগ্রি। যেমন এটার ক্ষেত্রেও 90 ডিগ্রি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও 90 ডিগ্রি হবে, আয়তক্ষেত্রে এবং সামান্তরিকে 90 ডিগ্রি হবে না। তো এইখানে যে কোণগুলো যখন 90 ডিগ্রি হবে, যে কোন একটা কোণ আমরা চিন্তা করি, যেমন ধরেন উপরের টুকু আমরা চিন্তা করলাম, এরকম ছিল, উপরের শেপটা ছিল এরকম, এটা ধরে নিলাম। এটা কোনটার ক্ষেত্রে? এই যে এটা ছিল ডি বিন্দু, এটা ছিল ও বিন্দু, এটা ছিল সি বিন্দু। এটা যদি আমি চিন্তা করি তো এতটুকু যদি একটা ত্রিভুজ হয়, এটাকে একটা সমকোণ ত্রিভুজ চিন্তা করতেছি, কারণ এখানে প্রতিটা কোণ কি কোণ? সমকোণ। তাহলে এইখানে কি একটা সমকোণ, আর এইটা কি এতটুকু কি হবে বলেন তো? এটা পুরোটা ছিল D2, তাহলে এতটুকু কি হবে? হাফ D2। তাহলে এটা কি আমি বলতে পারি হাফ D2 ডিভাইড বাই 2। এটা কি হাফ D2 এতটুকু, আর এটা কি হাফ D1, এটা কি বলা হবে? D1 ডিভাইড বাই 2। ঠিক আছে? তো এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। কথাটাকে বুঝি, তাহলে এই ছোটটুকুর ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো ভূমিটা কি আছে? D2 ডিভাইড বাই 2 ইনটু উচ্চতা কত? D1 ডিভাইড বাই 2। খুব সহজে বোঝা যাচ্ছে যে হাফ ইনটু D2 ডিভাইড বাই 2 ইনটু D1 ডিভাইড বাই 2। তাহলে এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি? এই 2 আর 2 কত হয়ে যাবে? 4। তাহলে কত হয়? হাফ ইনটু D1 ইনটু D2 ডিভাইডেড বাই 4। ঠিক আছে? তো এটা আমি কি করতেছি? জাস্ট এই ক্ষেত্রটুকুর ক্ষেত্রফলটা বের করতেছি। কোন ক্ষেত্রটুকু? জাস্ট ছোট একটা ক্ষেত্র। কোন ক্ষেত্রটা? এই যে এই ক্ষেত্রটা। ঠিক আছে? তো এই ক্ষেত্রটা যদি আমি এভাবে বের করি, তো এইখানে যখন এই ক্ষেত্রটা যদি হয়
হাফ ইন্টু d1 d2 ডিভাইড বাই 4। তাহলে এটাও কি হবে হাফ ইন্টু d1 d2 ডিভাইড বাই 4, এটাও কি হবে হাফ ইন্টু d1 ডিভাইড বাই হাফ ইন্টু d1 d2 ডিভাইড বাই 4, হাফ ইন্টু d1 d2 ডিভাইড বাই 4। তো এই চারটা যদি সেম শেপের হয় তো এরকম একটার মতো আরো কয়টা আছে, মোট 4টা আছে। তাহলে এটার সাথে যদি আমি একটা 4 গুণ করে দেই তাহলে দেখেন তো এই 4 আর এই 4 কাটাকাটি চলে গিয়ে থাকবে কি হাফ d1 d2। তাহলে ক্ষেত্রফলটা কি চলে আসতেছে হাফ ইন্টু d1 ইন্টু d2। তাহলে এখান থেকে রম্বসের ক্ষেত্রফলটা আমরা তাহলে কি পাচ্ছি হাফ ইন্টু d1 ইন্টু d2। এখান থেকে আসছিল রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2। তাহলে এখন হয়তো আপনারা একটু সহজেই বুঝতে পারছেন যে কিভাবে করে রম্বসের ক্ষেত্রফলটা আসে। তো এখন আর আমি আশা করব কেউ আর এটা মুখস্থ করে ফেলবেন না যে দুইটা রম্বসের কর্ণের গুণফলের সাথে হাফ গুণ করলে রম্বসের ক্ষেত্রফলটা আসে। এভাবে করে মুখস্থ না করে এভাবে করে একটু বুঝে নিলে মনে হয় একটু সহজ হবে আপনাদের জন্য। তো এটা কিসের ছিল রম্বসের ক্ষেত্রফল। এরপর তাহলে চলে আসি সামান্তরিকের ক্ষেত্রফল। তো একটা সামান্তরিক যদি আমি চিন্তা করি, একটা সামান্তরিক এই হলো একটা সামান্তরিক, এই হলো একটা সামান্তরিক, ঠিক আছে। একটু বাঁকা একটু কম হয়েছে তো আর একটু বাঁকা করে দেই, ঠিক আছে। তো এটা হলো কি একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের ক্ষেত্রে দেখেন তো এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা কোনো কোণই কি না সমকোণ না। তাহলে সামান্তরিকের সূত্রটা কিরকম, সংজ্ঞাটা কিরকম, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তো এই সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব? এই ক্ষেত্রফলটার জন্য সেম ভাবে যদি আমি ধরে নেই ভূমি, এটা ভূমিটাকে যদি আমি এ ধরে নেই, ঠিক আছে, বা যে কোনো কিছু আপনারা ধরতে পারেন, আপনাদের বইয়ে হয়তো অন্য কিছু ধরা হতে পারে, বাট আমি একটু ধরলাম। আর এইখান থেকে দেখেন যদি আমি এটাকে বাঁকাও সোজাও করি, উচ্চতা কি, এখান থেকে লম্ব বরাবর একটা উচ্চতা আমাদের নিয়ে কাজ করতে হবে, যার জন্য এই বরাবর একটা উচ্চতা হাইট হিসেবে কাউন্ট করা হয় h। যে একটা লম্ব দূরত্ব যদি আমি বের করতে পারি h, তখন এটার ক্ষেত্রফল হবে, কি হাফ, এটার ক্ষেত্রফল হবে কি a ইনটু h, মানে ভূমি ইনটু উচ্চতা। এখন কথা হলো, এখন কি ভাইয়া আমি কি এটাকে এখন a ইনটু h কে আমি ডাইরেক্ট মুখস্থ করব? না, অবশ্যই এটা আমরা ডাইরেক্ট মুখস্থ করব না। এটার একটা টেকনিক আছে, বা এটা কিভাবে করতে হয় সেটার একটা বোঝার টেকনিক আছে। তো আমরা একটু দেখি এটা বুঝতে পারি কিনা। ধরে নিলাম এই কর্ণটা দিয়েও এদেরকে ভাগ করে দিই, ঠিক আছে। কর্ণটা খুব বাঁকা হয়ে গেছে, সরি। এই কর্ণটা দিয়ে এটাকে আমরা ভাগ করে দিই। ধরে নিলাম এটাকে যদি আমি ভাগ করে দেই, তাহলে আমি একটু আগে বলছিলাম যে চতুর্ভুজগুলোর সকল কর্ণগুলো কি করে, তাদেরকে দুইটা ইন্ডিভিজুয়াল ভাগে ভাগ করে দেয়। তাহলে দেখেন এই কর্ণটা যদি ভাগ করে, এই পাশটা একটা ভাগ করবে, এই পাশটায় আরেকটা ভাগ করবে, সেম সমান ভাগ করবে। তো এই পাশের যে ভাগটা, এটা কি একটা ত্রিভুজের মতো ভাগ হইছে? এই যে ত্রিভুজটা কোনটা ত্রিভুজ আমি যদি আরেকবার বোঝানোর চেষ্টা করি, সেটা হলো গিয়ে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। দেখেন তো এই এবিসি ত্রিভুজের কি একটা ক্ষেত্রফল হয়ে গেছে? হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অবশ্যই 16.1 দেখে আসছি। তো 16.1 এ কি ছিল, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই তো। তাহলে এখানে হাফ, ভূমি কোনটা a, উচ্চতা কোনটা h, হাফ ইনটু a ইনটু h। তাহলে এটা কি হবে ক্ষেত্রফল। তাহলে এই পাশের অংশটুকুর ক্ষেত্রফল হলো হাফ ইনটু a ইনটু h। সেম ভাবে কি এই পাশের ক্ষেত্রফলটাও হবে না? অর্থাৎ হাফ ইনটু a ইনটু h কয়টা আছে? দুইটা। তাহলে এটার সাথে যদি আমি এখন 2 গুণ করে দেই, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকবে a ইনটু h, যার জন্য এখানে ক্ষেত্রফলটা কত আসছে a ইনটু h। তাহলে এখন হয়তো আর কারো কোনো সমস্যা থাকবে না এটার ভিতরে। তো এটা ছিল এখানে টপিক বা বোঝার জন্য কিভাবে আমরা এটা আসলো। তারপর আমরা চলে যাই সামান্তরিকে আরেকটু ভাবে ক্ষেত্রফলটা বের করা যায়। যদি আমাদের এই কর্ণটা আর এই উচ্চতাটা দেয়া না থাকে তাহলে আমরা কি করে করব? ধরে নেই এই উচ্চতাটা দেয়া নেই, ঠিক আছে, কিন্তু এই কর্ণটার উপরে যদি বিপরীত বিন্দু থেকে, অবশ্যই এই যে এই বিন্দুটা থেকে এই কর্ণের উপরে কি একটা লম্ব আঁকা যাবে। ধরলাম এই কর্ণ থেকে এই বিন্দুর উপরে লম্ব হলো, এই বাহুর উপরে লম্ব হলো এটা, ঠিক আছে। তখন এই কর্ণটাকে কি আমরা কি বলবো, বি ধরতে পারি, ঠিক আছে। আর এই উচ্চতাটাকে বা এইটাকে কি আমি এইচ ধরতে পারবো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তখন আমরা কি বলবো, এটাকে একটা কর্ণ দেয়া আছে আর এটাকে একটা উচ্চতা দেয়া আছে। তখন এই যে ত্রিভুজটা হবে এ সি, আর এই বিন্দুটা যদি আমি ডি ধরি, এই বিন্দুটাকে যদি আমরা ডি ধরি, তাহলে কি হবে, এসিডি ত্রিভুজের একটা সমকোণ,
তো সমকোণের এটাকে কি বলতে পারবো আমরা লম্ব, এটাকে আমরা কি বলতে পারবো ভূমি। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তখন কি হবে ক্ষেত্রফলটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই তো। তাহলে হাফ ইনটু ডি ইনটু এইচ, সেটা যদি এই পাশের টুকু হয় তাহলে এই পাশেরটাও সেম হবে। তাহলে এটার সাথে আবার একটা 2 গুণ করে দিব, তাহলে কি থাকতেছে এটা আর এটা কাটাকাটি, শুধু ডিএইচ। তাহলে যদি একটা কর্ণ এবং কর্ণের উপর থেকে বিপরীত বিন্দুর উপর একটা লম্ব থাকে, তাহলে আমরা কি করতে পারবো ডিএইচ দ্বারা সেটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আশা করি এটাই আর কোনো সমস্যা থাকতেছে না। তো এরপরে রম্বস গেল, সামান্তরিক গেল, বর্গ গেল, আয়ত গেল, এরপর থাকতেছে কি ট্রাপিজিয়াম। তাহলে এখন চলে যাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করতে হয়। তো ট্রাপিজিয়ামটা মেইনলি শেপটা কি রকম হয়, ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা কি আমরা সবাই জানি। ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা হলো যে চতুর্ভুজের দুইটি বাহু যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল, অপর দুইটি বাহু সমান্তরাল নয় এবং কোণগুলো সমকোণ নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে একটা ট্রাপিজিয়াম আমি দেখাই যে এটা 16, এটা তো আমরা 16.2 করতেছি, তাই তো। আমরা ফার্স্টেই একটা ভুল করে ফেলছি, যেটা আমি 16.1 লিখে ফেলছি, এটা কি হবে 16.2। ওকে, তো এখানে আমরা যেটা করতেছিলাম, তো আমাদের যে ট্রাপিজিয়ামটা যেটা আঁকবো, একটা ট্রাপিজিয়াম এঁকে দেখাই আপনাদেরকে। এটা হলো একটা ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের বিপরীত বাহু, যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান, না এভাবে না বলি, যে চতুর্ভুজের একটি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বা বিপরীত বাহুগুলো সমান্তরাল নয়। তাহলে দেখেন এই বাহুটা সমান্তরাল, কিন্তু এই বাহুটা সমান্তরাল নয়। তাহলে কি বলতেছি, একটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কিন্তু অপর বাহুগুলো সমান্তরাল নয় তখন, এবং কোণগুলো সমকোণ নয়, তখন তাই কি বলা হবে ট্রাপিজিয়াম বলা হবে। তাহলে এই ট্রাপিজিয়ামের বিন্দু দিয়ে দেই এ বি সি ডি। তাহলে দেখেন তো আমাদের আগের গুলো কি ছিল, সবগুলোর ক্ষেত্রে মিনিমাম ভাবে একটা ভূমি দেয়া ছিল, এখন কিন্তু সেই ভূমিটাও দেয়া নেই। তাহলে এখান থেকে আমি একটা লম্ব আগে টেনে নেই, ঠিক আছে। এখানে একটা লম্ব টেনে নিলাম, এখানে একটা লম্ব টেনে নিলাম। যেহেতু এই বাহু দুইটা সমান্তরাল, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য কি হবে সেম হবে। তো আমি এটাকেও এইচ ধরে নেই, এটাকেও এইচ ধরে নেই, ঠিক আছে। তো এটাকে এইচ ধরার পরে আরেকটা জিনিস ধরে নেই, যে নিচের যে ভূমিটা এ থেকে বি পর্যন্ত সেটাকে আমি ধরলাম এ, আর সি থেকে যে ডি পর্যন্ত এটাকে আমি ধরলাম বি। তাহলে এখন দেখেন তো ভূমি দুটো কিন্তু ভিন্ন ভিন্ন, একটা বড় একটা ছোট। তাহলে একটা বড় একটা ছোট, এখন যদি আমি ভূমি হিসেবে ধরতে চাই, এখন কি নিচেরটাকে ধরবো নাকি উপরেরটাকে ধরবো, বা দৈর্ঘ্যটাকে আমি কোনটা ধরবো, নিচেরটাকে নাকি উপরেরটাকে, এটা অনেক সময় কনফিউজড হয়ে যায়। যার জন্য আমি এই দুইটার একটা গড় মানকে ধরে নিব, এদের একটা গড় মানকে ধরে নিব। অর্থাৎ তাহলে এখান থেকে ক্ষেত্রফল হিসেবে যখন করব, তখন কি আমাদের দৈর্ঘ্য ইনটু উচ্চতা লাগবে। তাহলে দৈর্ঘ্য বলতে আমরা কি জানি a প্লাস b ডিভাইড বাই 2, তাহলে কি ওদের একটা গড় মান পাবো a প্লাস b ডিভাইড বাই 2 যদি করি, আর এটার সাথে কি করতে হবে উচ্চতায় গুণ দিতে হবে, ইনটু h করে দিলে আমাদের ক্ষেত্রফলটা হয়ে যাবে। খুব সহজ লাগতেছে, কিন্তু আমাদের যখন বইয়ে আমরা দেখি তখন আমরা একটা বড় একটা কঠিন একটা সূত্র দেখি। কি সূত্র দেখি জানেন, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বাহুদ্বয়ের যোগফল হবে, বাহুদ্বয়ের যোগফল ইনটু, এটা হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো ব্যাপারটা কি দেখতেছি, আমি যে কথাটা লিখছি সেটাই কিন্তু এখানে লেখা, জাস্ট একটু কঠিন ভাষায় লেখা। কিরকম, হাফটা এখানেও আছে, হাফ নিচে একটা 2 আছে মানে হাফ হবে, কিন্তু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা বি এবং এ, এদের কি সমান্তরাল বাহু, তো এদের যোগফল কি হবে a প্লাস বি, এই যে a প্লাস বি এখানে উপরে আছে, ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, তাদের মধ্যবর্তী দূরত্ব কত h পরিমাণ। তাহলে সমান্তরাল দূরত্ব কি h কি আমরা গুণ করছিলাম, তো এটাই ছিল আমাদের সূত্র। সেটাকে একটু কঠিন ভাবে লিখতে হলে বাংলা এভাবে লেখা যায়। তো এটাকে আমরা বোঝার জন্য কি হবে, দৈর্ঘ্য এবং প্রস্থের বা দুইটা দৈর্ঘ্য যেটা বড় এবং ছোট সেই দুটার গড় করে a প্লাস b ডিভাইড বাই 2 করে, সেটার সাথে যদি আমি একটা উচ্চতা বা মধ্যবর্তী দূরত্বটাকে আমি গুণ করে দেই, তাহলে কি পেয়ে যাব, আমি সেখানে ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। তো এটাই ছিল আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এটাই ছিল আমাদের 16.1 এর আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের সবগুলো সূত্র। তো আশা করি সবাই বুঝতে পারছেন।
তো নিজেরা যদি বুঝতে পারি এবং ফ্রেন্ডদেরকেও যাতে এটা বুঝতে পারে তারা, এই জন্য ফ্রেন্ডদের সাথেও এটা শেয়ার করবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন। এবং যদি এটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের কাছেও শেয়ার